আমরা এবার আসছি দশে দশের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে। তৃতীয় কবি আমাদের হিয়া মুখোপাধ্যায়। হিয়া আমাদের একই সঙ্গে বৈজ্ঞানিক, কবি, 4 বছর বয়স থেকে কবিতা লিখছেন বলে শোনা গেছে এবং জানিয়েওছে তার কাছে একটি 4 বছর বয়সের কবিতা রয়েছে। হিয়া তার সঙ্গে প্রচ্ছদ শিল্পী, সিনেমার ডিজাইনার, প্রোডাকশন ডিজাইনার, এরকম নানান ধরনের এস্থেটিক্স কাজ করে। আর আরও কী সব করে সেসব মাঝে মধ্যেই জিনিসপত্র বানায় এবং বানিয়ে লোককে পাঠিয়ে তাক লাগিয়ে দেয়। তো আর হিয়ার প্রকাশিত বই মোহময় পেস্ট্রির দিন, ফ্যাকাশে মানুষের জন্য গোলাপি বাড়ি, তারপর আরেকটি বই হচ্ছে প্রজেক্ট ব্লুজ। এবং যদিও লেখা রয়েছে তিনি অ্যাগনি অপেরা ও ওয়েবজিনের সঙ্গে যুক্ত, কিন্তু এখন আপাতত সেই ওয়েবজিনটি দেহ রেখেছেন। সেটি আবার কবে তার পুনর্জন্ম হবে আমরা জানি না। আশা করছি সেটা হবে কোনো একদিন, কারণ তার সঙ্গে আমিও কোনোভাবে যুক্ত হয়ে পড়েছিলাম। তো না আশা করছিও সেটা আবার আসবে একদিন। আমাদের সঙ্গে আরেকজনও তা আমাদের সহসম্পাদিকা রয়েছেন, পত্রিকা বন্ধ করে দিয়েছে, হতে পারে। তো আমরা এবার আসছি হিয়ার কবিতাতে। বলে রাখি, আমি খুব খারাপ পড়ি বলে এরকম একটা বদনাম আছে। এবং দ্বিতীয় কথা, আমি এই অনুষ্ঠানটা দশক থেকে দশক, কিন্তু 1 দশক আগে আমি কবিতা লিখছিলাম না, আমি লিখছিলাম 1 যুগ আগে, অর্থাৎ 12 বছর আগে। এবং 2012 সালে আমার প্রথম কবিতার বই বেরোয়, যেটা সপ্তর্ষি থেকে তখন তরুণ কবির স্পর্ধা বলে একটা সিরিজ করা হতো। এবং সেই সিরিজে আমার বইটা বেরোনোর পর আমি বুঝলাম যে আমি খুব অখাদ্য কবিতা লিখি, এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর কবিতা লিখবো না, কারণ এই কবিতাগুলোর কোনো প্রয়োজন নেই বাংলা সাহিত্যে। তারপর আমি 5 বছর 1 লাইনও লিখিনি। এরপর আবার 17-18 এই সময় নাগাদ আবার কোনো এক অজানা কারণে আমি কবিতা লেখা শুরু করি। তো আমি মোহময় পেস্ট্রির দিন থেকেই প্রথমে কয়েকটি কবিতা পড়ছি। মাতাল লিখিত। I don't remember you looking any better, then again I don't remember you. ও মুগ্ধতা তোমার দিকে পূর্ণ চোখে তাকিয়ে ভাবে ঠিক কবে শেষ এমন করে তাকিয়েছিলাম, যেমন করে বাঁধ ভেঙে যায়, যেমন করে তুমুল গিটার আগুন রাতে ফ্লয়েড প্রিয়, যেমন করে স্লোগান ওঠে কণ্ঠা ফুঁড়ে দমকে বেরোয় প্রেম অথবা ঘেন্নার নাম, যেমন করে বিষাদ দুপুর জ্বরের ঘোরে একলা পাগল অলিক কোনো স্বপ্ন দেখে, যেমন করে এ মুহূর্তে টাইম স্পেসের ঠাস বুনোটো আলগা করে শূন্যে ভাসে খুঁত পিপাসু মুগ্ধ দুজন। ও মুগ্ধতা তোমার কাছে আদর প্রিয়, হাত বাড়ালাম কপাল ছোবো এই এখনই, কারণ জানি কাল সকালেই বেবাক মাতাল ভুলবে শেষে তোমার নামও। এটার নাম স্যাফো যা বলতে পারতেন। ঠোঁটের কাছে একটু দূরেই উথলে ওঠে আরেকটা ঠোঁট, বিপজ্জনক। হাতের চাপের আলতো হিসেব কি রাখছে এই হেমন্তে আজ, তুমিই আমার আগুন দেবী। আমিও ভীষণ আগুন লোভী, কবুতরার অবাধ্যতায় ঠোঁট বসাবো তোমার ডানায়। শুধুই ভাবছি যেন খেলাচ্ছলে কপাল ছুলেও জানবে ওটা অসহ্য ভান। সারল্য আজ ভীষণ দামি এবং ওটাই আমার মুখোশ, কণ্ঠে পাতা মিথ গালিচা। বুকের নিচেই থমকে থাকে দীপান্তরের স্বপ্ন প্রয়াস, আমরা দুজন বান্ধবী না? হল্লাপ্রিয় 8 জন। তারা হল্লাপ্রিয় 8 জন, আর 9ম জন গর্ভে, যার চোখের কোণে অঙ্গার আর পায়ের ফাঁকে সর্ষে। তারা নদীর মুখ খুঁজতে গেল অন্ধকারে হাতড়ে, পথে ভুতুরে কিছু বাড়িঘর আর অচেনা কিছু লোকজন, শুধু অন্ধকারে ঘুরপাক খেয়ে হাঁপিয়ে গেল 8 জন। আর বন্য কিছু জন্তু পিছু নিতেও পারে জানতো, যারা নদীর মুখ খুঁজতে গিয়ে ধাক্কা খেলো চার্চে, বুকে আহাম্মক ঈশ্বর, তারা ফেরার পথ ধরল। ফের কাঠের সোদা বাংলো, একা লণ্ঠনের চিৎকার, দূরে হাইওয়ে জুড়ে হেডলাইট আর মৃগনাবির গন্ধ। তারা অন্ধকারে বসলো, হাতে চকমকিয়ার পাত্র, তাতে কালচে সবুজ পানীয়, কিছু আড্ডা ঘন বুদবুদ। তারা বসিয়েছিল মজলিস, তারা রাতের মতো জ্যান্ত, যেই কয়েক ফোঁটা বৃষ্টি ওরা জয়ধ্বনি তুলল। আর রাত গিয়েছে সেঁধিয়ে আরও অন্ধকার কোটরে, তারা চিঠির কথা তোলেনি কোনো বাতিল অনুষঙ্গে। ঘন সন্দেহের চাঁদোয়া, নিচে তর্কপ্রিয় 8 জন, শুধু 9ম জন গর্ভে, একা সন্দেহের ঊর্ধ্বে। আর অনেক দূরে বাজছে কালো জঙ্গলের সাইরেন,
সাইরেন, শুধু রিসর্টের জানলায় সেই ভূতের খেলা চলছে, শুধু বেজেই চলে সাইরেন। ওরা বাঘের কথা শুনলো, একা লণ্ঠনের কান্নায় কিছু হরিণছানা নির্ঘুম। শেষে যৌথভাবে 8 জন, সব যে যার মতো গর্তে। ওরা কান্নাপ্রিয় 8 জন, আর 9ম জন গর্ভে। এটার নাম দ্য সিটি অফ লস্ট চিলড্রেন। ঝড়ের মতো ঘুরতে যেতাম এ কলকাতা সে কলকাতা। ভূতের মতো শহর তখন ধোয়ার মাঝে ভীষণ একা। মানুষগুলি কঙ্কাল, আর পথের পাশে রিফিউজি ক্যাম্প। পুঁজ পুলিশ আর বিকৃত লাশ পায়ের নিচে মারিয়ে যেতাম। বাড়িয়ে দিত হাতের চেটো, নাছরবান্দা পথের শিশু, জ্বলন্ত সেই শিশুর পেটে অভিশপ্ত নাপাম বোমা। আমরা সেসব দেখতাম, বা হয়তো কিছু দেখতামও না। অনেক অনেক দূরের থেকে দেওয়াল ভাঙার শব্দ পেতাম, কাদের যেন বিচার হতো কাঠের স্টেজে মেরাব বেঁধে। জলের দরে বিকিয়ে যেত ব্যতিক্রমী স্পর্ধাগুলো, গ্রেনেডগুলি, অস্থিরতা, বিকলাঙ্গ পুরুষ নারী, টিয়ার গ্যাসের তীব্র ঝাঁঝে আমরা তখন ভীষণ মাতাল। প্রতি মোড়েই অপেক্ষাতে মুন্ডহীনা চণ্ডালিনী ত্রিশূল খোঁচায়, কলার ঝাঁকায়, প্রশ্ন করে, তোমার কি রং? আমরা দুজন রং না চিনে উচ্চকিত অট্টহাসি। সন্ধে হলেই বুটের শব্দ, কারা যে ঠিক রাত পাহারায় বুঝিনি, তাও এগিয়ে গেছি। শিরায় শিরায় বিষম নেশা। নিজের ঘরে ফেরার পথেও অসংখ্য সব জবাবদিহি। বয়স কত? বাবার পেশা? কুকুর পোষো? কাদের দলে? কাপড় খোলো, দুহাত তোলো। নাগরিকের নতুন বিধি। মারের চোটে ঠোঁটের কষে রক্ত, আহা চমৎকারী। বুকের কাছে উঁচিয়ে থাকা জনপ্রিয় কালাশনিকভ। ভূতের মতো শহর জুড়ে উপভোগ্য বিপন্নতা। ঘুরতে যেতাম তোমার সনে এ কলকাতা সে কলকাতা। তো এরপর আমি ইস্কো ইন্তিফাদা বইটা, এটা 2022-এ প্রকাশ হয়েছিল, 2012। এই কবিতাগুলো বেশিরভাগই লেখা যে সময়, সেটা খুবই রাজনৈতিক টালমাটাল সময়, NTCA, CRC, ওই গোটা সময়টায়। এই কবিতাগুলো পড়ার সমস্যা হচ্ছে, এগুলো ছেদ জ্যোতিচিহ্নহীন টানা লেখা, তাও চেষ্টা করছি। প্রেম ও অন্যান্য রাক্ষস। তাহলে কথা বলো তোমার অনুচ্চারিত সেই প্রজ্ঞায়, কথা বলো অদ্ভুত শান্ত নিচু স্বরে এই কদর্য রকমের অস্বচ্ছ সময়ের বুকে দাঁড়িয়ে, কথা বলো আলোকিত গাছ আর মেঘপুঞ্জের বিদেহী ভাষায়। বহুদিন পর আজ আমি ভিতর ঘরের কপাট খুলেছি, বহুদিন পর এই জান্তব ক্যাকোফোনি ভেদ করে আমার ভিতরে স্তব্ধতা বেজে উঠছে সংযত আলাপের মতো। আমি পুনরায় ভেসে যেতে চাইছি, পুনরায় ফিরে আসতে চাইছি ভাষা ও প্রকৃতির কাছে। বহুদিন পর আমার প্রতিটা স্তবকে স্তবকে বেজে উঠছে মিয়াকি মালহার, প্রতিটা সমেঘনে রিন রিন করে উঠছে 9th সিম্ফনি। আজ আকাশ ছেয়ে আছে অসামান্য এক বিভায়। আজ পুনরায় শরীরে তুলেছি আমি পাখতুন যুবতীর বেশ, আর বেরিয়ে পড়েছি যাবতীয় প্রাকৃত অবসাদ ভেদ করে। যে পথে যুদ্ধে গিয়েছিল আমাদের ঘরের যুবারা, আর কোনোদিন ফিরে আসেনি তুলসী মঞ্চ আর পঞ্চব্যঞ্জনের হরিদ্রাভ সেই সারল্যে, পথ সে প্রতিশ্রুতিও দেয়নি কোনোদিন। সেই পথ বেয়ে আজ আমি বেরিয়ে পড়েছি, সহস্র প্রেম আর সহস্রাধিক সঙ্গম মারিয়ে, সহস্র নাপাম আর সহস্রাধিক ট্যাঙ্কার মারিয়ে। আমার দুই পাশে পুড়ে যাচ্ছে সিরিয়া, নিকারাগুয়া, ইরাক, আফগানিস্তান, ভেনেজুয়েলা। আমার দুই পাশে গলে পড়ছে মেরুর বিপন্ন বরফের চাই। আমাজনের চিরহরিত অরণ্য সর্বগ্রাসী লোভে খাঁ খাঁ করছে। আমি বেরিয়ে পড়েছি, আমার মাথার মধ্যে তুমি দিক নির্ণায়ক যন্ত্রের মতো অপূর্ব আলেখ্যে বেজে উঠছ। আমাকে আশ্বাস দিচ্ছ সুদিন আসবেই। আমার ক্রাচ বেঁকে উঠছে, আমি মনে মনে ভেবে নিচ্ছি রাশিয়ার কঠোর শীত হাঁটু সমান বরফে ডুবে আছে লেভ কালসিলের পার। সামনেই শত্রু শিবির, সামনেই দারুণ তুষার ঝড়। লেভ কালসিল তবু পেরেছিলেন, আর আমি এটুকু পারবো না। আর তুমি আমার রক্তের মধ্যে প্রার্থনা সঙ্গীত ছেড়ে যাচ্ছ। হাওয়ায় হাওয়ায় এক অপূর্ব উদ্ধত নিশানের মতো তোমার আদর আমার চিবুক স্পর্শ করছে। তোমার দীর্ঘকায় আঙুলগুলো বিলি কেটে দিচ্ছে আমার কত জন্ম স্নান না করা উস্কো খুস্কো চুলে। আমি পথ হাঁটছি, জানি জানি এই পথ একদিন নিশ্চিতভাবে অরণ্যে পৌঁছবে। পৃথিবীর প্রতিটা পথই নিশ্চিতভাবে অরণ্যে পৌঁছবে। জানি উড়োচিঠির মতো আকস্মিক এক ভোরে আমার মাথার উপর শ্বেত উত্তরীয়র মতো উড়বে সারিবদ্ধ অলবাট্রসের ঝাঁক। সার্বে আবারুখের শাখায় শাখায় বেজে উঠবে নাইটিঙ্গেল। পলাশ পলাশ আর পলাশ হয়ে উঠবে দিগন্ত ব্যাপ্ত এই বনপথ। আর আমি জানি এই অরণ্যের শেষে এক সুবিশাল তীব্র তৃণভূমিতে আগামীর শিশুরা ভূমিষ্ঠ হচ্ছে। আগামীর শিশুদের হাসি আর কলরলে মুখরিত হয়ে উঠছে গোটা প্রান্তর। আর সেখানেই অনিবার্য সেই বাঁশি হাতে নিশ্চিতভাবে তুমি অপেক্ষা করছো আমার জন্য, যেহেতু তুমি আমায় ডেকেছো। আর জড়ক্লিষ্ট শরীর আর উজ্জ্বল চোখ নিয়ে আমি অভ্রান্তভাবে তোমার কাছে আসছি।
আর এটার নাম হলো আর্মচেয়ার থেকে অ্যাপোলজিয়া। পাখিদের ছায়াগুলোকে অবিকল কেউ কেউ কেটে নিয়ে গেছে দুপুরের দিকে। কিউবান সিগারেট নিচে বসে দুলে দুলে ছড়া গাঁথছে কেউ কেউ। শহর জুড়ে আজ হরতাল, আর চারপাশ ছেয়ে আছে এক অস্পষ্ট ফুটন্ত ভাব। আর আমি বসে আছি আমার অনিবার্য অসহায়তার মধ্যে, আর আমি বসে আছি আমার জড়ক্লিষ্ট মন্দাক্রান্তার মধ্যে। দালান গড়িয়ে চুইয়ে নামছে অক্ষরের মতো তরল মন খারাপ, টেলটেলে ল্যাট্রিনের মতো ভিজিয়ে দিচ্ছে আমার পাখনা। আমার আশ্চর্য ঘেন্না পাচ্ছে, আমার আশ্চর্য দালালি পাচ্ছে। ঘুলঘুলি দিয়ে অপূর্ব নাইটের পোশাক পরে কে তুমি উঁকি মেরে যাচ্ছ অদ্ভুত মৃত্যু সংবাদ নিয়ে। ও কে তুমি আমার মশারির উপপ্রান্তে বসে নৈশ পাঁচালির মতো ঘ্যান ঘ্যান করে যাচ্ছ। ওঠ ছুরি, আজ মিছিল। আজই তো সেই মাছ সমুদ্রে হারপুন নিয়ে তিমি শিকার করার দিন। আজই তো চনমনে দস্যুবৃত্তিতে ভর করে বাঘের পিঠে চেপে পাড়া চক্কর দেওয়ার কথা। তাবর তাবর নেতারা আজ সংহত আতঙ্কে বিনা প্ররোচনাতেই টুপি খুলে ফেলবে, আর মাংসের মতো সুচারু উৎসবে ফেটে পড়বে চরাচর। কে তুমি আমার কর্ণকুহরে গুজগুজ করে চলেছ এসব জান্তব অভিসন্ধি, আর ব্যাখ্যার অতীত এক প্রতিশোধ স্পৃহায় ক্রমাগত টেনে নিয়ে যাচ্ছ চৌখাটের দিকে। বস্তুত আমার হাই পাচ্ছে, এক ধরনের ঘিনঘিনে বিচ্যুতি আমায় থিয়েটারমুখী করে রেখেছে। ইদানিং কাম, ক্রোধ, খিদে, মুথ সবই করুণ ঢেউয়ের মতো কমে এসেছে। ইদানিং জলজলে সেই বড়ির ভিতরে ছাড়া আর কোথাও আমার ঘুম হয় না। আস্তে আস্তে বিবর্ণ কাগজের মতোই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছি আমি। ঘুমের মধ্যে কাস্তে ভেবে সাজিয়ে রাখছি ধারালো ব্লেড। ঘুমের মধ্যে হতভাগ্য জোকারের মতো বিড়বিড় করে উঠছি নো পাসারন। আর সন তারিখ সহ ডায়েরিতে লিখে রাখছি অপাঠ্য সব যৌনতার গল্প। অথচ ভাবা যায় মাত্র কয়েক মাইল দূরে ওরা কড়া আঁচে রান্না চাপিয়েছে। মাত্র কয়েক মাইল দূরে ওরা ভবিষ্যৎ লড়ে নেওয়ার কথা ভাবছে। হাওয়ায় পতাকা উঠছে আর মেগাফোনে মেগাফোনে তুখোরভাবে বেজে উঠছে ওয়েন উই গো মার্চিং মার্চিং। একা আমারই পায়ের নিচে মাটি নড়বড় করছে। একা আমাকেই ফুসলিয়ে নিয়েছে হারামি টেলিভিশন টাওয়ার। একা আমার ক্ষেত্রেই শুয়োরের বাচ্চারা জিতে গেল শেষমেশ। কে তুমি এখনো আশা করছো এই দীর্ঘায়িত শীত ঘুম ভেঙে, এই ট্যাবলেটের পর ট্যাবলেট দিয়ে বানানো নিরাপত্তা বেষ্টনী ভেঙে আমি ঠিক উঠে আসবো জ্বলন্ত ফিনিক্সের মতো, আর হাসতে হাসতে হাতে চকচকে কালাশনিকভ তুলে নেব? বিশ্বাস করো তুমি ভুল করছো। আপাতত এই মারাত্মক ডুয়েলের মুখোমুখি এই ক্রমে ডুবতে থাকা জলাভূমির বুকে দাঁড়িয়ে আমার শুধুই আশ্চর্য ঘেন্না পাচ্ছে, আমার শুধুই আশ্চর্য দালালি পাচ্ছে। হাত বাড়াও কমরেড, এই কুমারী ব্যর্থতা আর লাম্পট্যটুকুই আমার গার্ড অফ অনার। ফিরে যাও আর ইতিহাস নির্মাতাদের বলে দিও পাখিদের ছায়াগুলোকে যে দুপুরের দিকে কেটে নিয়ে যাওয়া হয়েছে তার সীমান্তে জ্বলন্ত কিউবান সিগারেট ঠিক নিচে বসে একজন অসুস্থ মানুষ তোমাদের ভিক্টরি সঙের জন্য অপেক্ষা করে আছে। এবার শেষ যে বইটা বেরিয়েছে সেটা নাম নিয়ন নন্দনের দেবী, যেটা শুভদা বলতে ভুলে গেছে। এটা বেরিয়েছে 2023-এ, ওটা 22-এ ছিল। তো এখানে একটা সিরিজ থেকে আমি পড়ছি। সিরিজটার নাম হলো লাভ ডাব। নাম নেই এই কবিতাগুলোর। শেষমেশ বিংশতি মফস্বল কোহলেও কফিতে তোমাকে এরূপ বাজালো, বৃথা গেল আশ্বিন, বৃথা তবে জাঞ্জিবার, বুর্কিনা ফাসো, চেরনোবিলের দেওয়ালে সনেট খোদাইয়ের পণ নিয়ে বেলাগা মুরাল পথে শেষমেশ ত্রিশর্ধ জারুল কুহেলীয় কফিতে তোমাকে এরূপ ডুবালো। বেলগ্রেড থেকে বিক্রমগড়ের ফুটপাথে এইরূপ শটাং গড়ালে কিম্ভূত ডাকিনীর মতো এখন আর শত ইচ্ছেতেও মরালের গ্রীবা ছাড়া আর কিচ্ছুটি কোনো দিন তুমি লিখে উঠতে পারবে না। ঘ্যান ঘ্যানে নিরুদ্বেগ আর নিরাপদ সব অক্ষরবৃত্তের ভিতর নিরন্তর পাক খেতে খেতে বসন্ত বকফুল আর বালিঘড়ির প্রলাপ বকতে বকতে ডোবো ডোবো তবে আর তুমি ভেবেছিলে তোমার অন্য কিছু হবে। অনিবার্যভাবে বদরাকি রাজহাঁসের মতো একটা শরৎ ঢুকে পড়তে চাইছে খাতায়। 132টা আর কিছুতেই লিখব নার পাশে ফের সেই ড্রাইভার শুকলাল আর তার অসহ্য দেঁতো হাসি, ফের সেই জঘন্য আবদার, ম্যাডাম তাহলে আরেক কাপ চা। অন্তরিক্ষে তখন সাইরেনের মতো সশব্দে তোমাদের চিরায়ত মেঘপুঞ্জ বনবন পাক খেতে থাকে। শুকলালের লড়ঝড়ে হুন্ডাই তুমিও তোমার সমুদয় বিরক্তিকে ব্যাকসিটে বসিয়ে মাঝারি গতিতে দেওঘরের দিকে ঘুরে যায়। অশ্লীল শাটার ধ্বনির মতো একটানা সুরে না চাইলেও শালা একটা শরৎ সেই ঢুকে পড়বেই আমার মাথায়। 132 মাইলের ব্যবধানে মিছিমিছি আমার লোভ বাড়তে থাকবে আর তোমার অনীহা। উন্নাসিক বলে বদনাম, তাই পাহাড়ের ওদিকটায় যাই না সচরাচর।
কবিতা লিখতে বসেও লক্ষ্য করে দেখেছি শুরু আর শেষটুকু বাদে, অর্থাৎ বহমানতা আর তার আনুষঙ্গিক অস্বস্তিটুকু ছন্দে তেমন ফলপ্রসূ নয়। নেহাত বাধ্য না হলে ইদানিং বিপ্লব টিপ্লবও, সেও তো প্রকারান্তরে পরিবৃত্তি, দুর্বোধ্য ঠেকার ভয়ে এড়িয়েই চলি। হরিজন বস্তিতে পাশাপাশি সৎকার সমিতি ও প্রসূতি সদনের গাড়ি দেখে এ যে কিছুই বোধ হলো না, অথচ হওয়া উচিত ছিল, খানিকটা আবশ্যকীয়ই, সে খবরও বন্ধু মহলে চেপে যাই। অথচ গ্রীবা দেখে তোমাকেও যে অহংকারী মনে হয় সে খবরও নির্ঘাত 1300 বছরের কাব্য ইতিহাসে ইতিমধ্যেই চাউর হয়ে গেছে। তবু লিখি, অন্তত লেখার অভিনয়টুকু। সব ভূতের গল্পই কেন ট্রেন স্টেশনে শুরু হয় সেসবই একান্তে তোমায় একদিন বলে ফেলবো ভেবে। অত শত দিগন্ত আর ভালো লাগে না। সোজা কথায় বেলা বাড়ছে, মাথা ভর্তি ড্রয়িং শিট বয়ে বয়ে সেই তো এক খালপাড়, বুদ্ধ মন্দির, কলুটোলা বস্তিতে সেলাই মেশিনের ঘর ঘর। প্রসঙ্গত এরা কেউই জানতে চাইবে না গত বছরের সব নাগরদোলা আমি ঠিক কোথায় লুকিয়ে রেখেছি। অত শত উড়োজাহাজও আর ভালো লাগে না। ভরা সিজনে যারা যারা কুকুর পুষতে পারেনি তারাও সস্ত্রীক অনিন্দ হাই তুলে তুলে কামচাটকা, সিচিলি, স্নিদেন পক্ষে মাউন্ট আবু অবধি গড়িয়ে গেছে। এমত অবস্থায় অন্তত তুমি তো একমত হবে যে ভরা চৌমাথায় দুর্নিবার ঘামতে ঘামতে জীবনকে ঋতুমতী আলবাট্রস ভেবে নিলেও বিশ্ব উষ্ণায়ন নিয়ে রাষ্ট্রসংঘের কিচ্ছুটি যায় আসে না। সোজা কথায় সোয়েটার বোনার ধারা বিবরণী লিখে রাখা ছাড়া কলকাতা শহরে আমার আর তেমন কোনো কাজ নেই। পাহাড়ে না পালিয়ে নিছক করুণাবশতও কি তোমার একাধ লাইন পড়ার সময় হবে না? প্রমিত হাওয়ায় বেশ ভেসে ভেসে চৌখস পাড়া বেড়াতে এসেছি। চামড়ার রং দেখে আজকাল কেউই ঘুণাক্ষরেও ক্যামোফ্লাজ বলে কল্পনা করতে পারছে না, অর্থাৎ লেখা দিব্যি দাঁড়াচ্ছে। অন্তত এইভাবে শুরু করলে স্বীকারোক্তির নান্দনিকতা বজায় থাকে। এমন শিরশিরে হাওয়াতেই না, শোনা কথা, দেবদারু জঙ্গলে আগুন লাগে। শিরা আর ব্লেডের আন্তঃসম্পর্ক নিয়ে বেশি রাতের দিকে তুখর বিতর্ক সভা বসলে তখন ঈশ্বর বিষয়ক 2-10টা সনেট লিখে ফেলতে হয়, জাস্ট ক্যাজুয়ালি। এসব মামুলি স্খলন এই একদিনে সবে অভ্যেস হয়েছে, তা তুমি বোঝো। অল্প স্বল্প ছন্দবোধ তাও। শুধু এর পরের স্তবকে আর আমায় বোঝো না লিখে বসলে আজ একটা বড়সড় বিপর্যয় ঘটে যাবে। আলজিবের কসম খেয়ে লেখা শুরু করতে পারতাম, কিন্তু অক্ষর তো ইস। তাছাড়া এ শহরে ভ্রমণ বলতে ওই শীতকালটুকু, উচ্ছ্বাস বলতে স্রেফ স্মৃতি মেদুরতা। যেন শ্রী রাধিকা উচ্চারণ করেছিলেন বলেই আমাকেও ঠিক ও ভাষাতেই তোমার আলো আর তোমার অন্ধকার লিখে রাখতে হবে। অবাস্তব সব হিল টাউন থেকে তোমার পোস্টকার্ড উড়ে এলে আমার একটার পর একটা যত্নে জমিয়ে রাখা ফেব্রুয়ারিতে আগুন লেগে যায়। বিছানার এপাশ থেকে ওপাশের দূরত্বটুকু পেরোতে না পেরোতেই কবি সম্মেলনে ভিড় উপচে পড়ে, যার দূর দূরান্তে তুমি নেই। অন্তর্মিলের চাপে এ শহরের নভেম্বর অংশত ব্যথার আর অংশত ষড়যন্ত্রের। সৌভাগ্যক্রমে এখনো কেউই সন্দেহ করেনি যে কোনো ট্রেকিং রুটে যে কোনো ভাষার একটা স্তবকে তোমার আলজিব অবধি একবার পৌঁছে যেতে পারলেই আলজিবের কসম আমি পাকাপাকি লেখা ছেড়ে দেব। অক্ষর অক্ষর তো ঢং। বস্তুত সেভাবে বলার কিছু নেই। ঘটনাচক্রে তুমি এসে পড়েছ এমন এক সময়ে যখন স্বাতী স্তিমিত, যখন টুপটাপ তারা খসার মতো খড়খড়ি নিপছে আর দমবন্ধ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বেঁচে থাকার কথা বলা যাচ্ছে না। বস্তুত এখন সেভাবে ভাবার মতো কিছু নেই। 1920 সাল থেকেই অর্থবহতা খুঁজতে কবজি বেঁকে যাওয়া এ শহরে ডিপ ট্রান্স ছাড়া আর কোনো ঈশ্বর নেই। 80-র দশকের পর থেকে নতুন কিছুই তো সেভাবে করা হলো না। শ্রাক করতে করতে শহরের শেষতম ট্রাফিক সার্জেন্ট এইমাত্র মচলন্দপুরের দিকে উড়ে গেলেন। আপাতত এই যৌথ ঘেন্নার প্রতি যথাসাধ্য গার্ড অফ অনার আর 2-একটা কষ্টকর চুমু ছাড়া আজ রাতে বস্তুত সেভাবে ঘটার মতো কিছু নেই। আর এইটা লেখার পর আমার মনে হয়েছিল যে আমি আর কবিতা লিখবো না, যা বলার শেষ হয়ে গেছে। কিন্তু আমি রিসেন্টলি 1-2টি লিখেছি। তার থেকে কি 1-2টি লিখেছি, একটি শোনাচ্ছি, নাম নেই এটার। কার্নিভাল হয়ে তবে এসো রিজু বাজো সনাতন ক্লাবে, শব্দে এসো শব্দাধিক্যেও আমাকে উপসী ভেবে যে স্তবক ঘরে ফিরে গেল। ঘর তো ধারণা মাত্র, আমি তত ঋতক্ষর নই, তাকে ডাকো। বর্ণময় সকালের শ্বাসরোধী রোদে যে ভিখারি অধমুখী তাহাকেও পত্রপাঠ তোলো। উৎসবে উৎপাতে যেমন নীল কনফেত্তি ওড়ে নত হয় বৃদ্ধ শ্বাসনালী, অরূপ সন্ত্রাসে বাজো। সহাস্য যুবারা বুঝি সবেই শুধুই অনিন্দ সিরিয়ালে মৃদু শিফট জুড়ে খেলা করে। তাদেরও আকুতি দাও, পিতবর্ণা কিশোরীর দেহে মোহটোহ আরও যা যা বিশ্বরূপ আছে সব দাও।
ট্রাফিক সার্জেনে দাও অতর্কিত চাতুরী ও কাম, মিথ্যা অ্যালিবায়ে ছুড়ে দিয়ে সেও যেন দেশে ফিরে যায়। দুর্নিবার শঙ্কা ভরা গ্রহ গোল্লায় পাঠিয়ে আজ তবে, নগর পিতারা সব হেট মুন্ড নরবলি দেখুক। মাসুককে মত দাও, কলমে নিরোধ দাও অক্ষৌহিনী প্রিয়ভাষী কবির। কত রক্তস্পৃহা নিয়ে ছন্দে ফিরেছেন আজ দেবী। হ্যাঁ, প্রায় সেটাই দেখা গেল যে হিয়ার প্রথম কবিতার বইটা তো ছন্দ কবিতা ছিল এবং খুবই আশ্চর্যভাবে, মানে সেই সময় আমাদেরও ছোটোবেলায় যে ইনফ্লুয়েন্স ছিল, জয়দেবদার ইনফ্লুয়েন্স মারাত্মক, যা বোঝাই যাচ্ছে হিয়ার প্রথম বইটা পড়ে যে জয়দেবদার কবিতা খুবই ইনফ্লুয়েন্স করেছিল। এবং তারপর হিয়ার পরের বইটা, মানে তো যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে এই ছন্দে ফেরার আগেও মানে যে তুই নানান রকম 3টে বই পুরো 3 রকমের, আরেকটা বই আছে যেটা আমি নিয়ে আসি, যেটা নিয়ে আসিস নি আমার সেটা যখন 2020-21 হবে না, 2019 হ্যাঁ ঠিক আগেই বোধহয়। কারণ আমি তোর ওই বইটাই প্রথম পড়ি বোধহয়, কারণ এই বইটা আমি পড়িনি, প্রথম বইটা, মানে হ্যাঁ ওটা তো পড়িনি। তো নেক্সট ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে অ্যাগনি করা এইগুলোর সঙ্গে মিলিয়ে তুই কবিতার ক্ষেত্রে তোর একটা বিশাল পরিধি নিয়ে কবিতাগুলোর জার্নিটা ইয়ে করিস। তোর ভাষাগতভাবেই বল বা ভাবনাগতভাবেও বল, যে একটা অদ্ভুত সেলিব্রেশন আছে। মানে তুই মানে ইভেন তুই যেটা বললি সিএ এর সময়কার কবিতাও যা বললি, সেইগুলোর মধ্যেও কিন্তু একটা অদ্ভুত সেলিব্রেশন রয়েছে, যে সেলিব্রেশনারি নোটটা বাংলা কবিতায় একটু মানে এইটা খুব বিপজ্জনক বলা, কিন্তু ভাস্কর চক্রবর্তী উত্তর বাংলা কবিতায় তো সেলিব্রেশন একটু কম, মানে একটু ওই আমরা সবাই ভেসে গেছিলাম একটা ওই অদ্ভুত ব্যক্তিগত ইয়ের জায়গায়, মানে ওই ব্যক্তিগত শোক, ব্যক্তিগত বিচ্ছিন্নতা তার ওপর, কিন্তু সেটা বাদেও যে একটা অদ্ভুত আরবান একটা সেলিব্রেটরি লাইফ, মানে সেটা জঘন্য ভেঙে পড়া নিয়েও যে সেলিব্রেশন, সেইটাও তোর কবিতার মধ্যে আমি মানে প্রচুর রয়েছে। এটা আমি আগেও দেখেছি, কার্নিভালেস্কেও একটা ব্যাপার রয়েছে, মানে এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে। মানে হিয়ার কবিতা পড়তে গেলে আমার প্রথম এটাই মনে হয়, এবং মানে একটা অদ্ভুত ছটফটে ভাষা রয়েছে, এবং মানে মানে 2-4 লাইনের মধ্যেই অনেকগুলো ভাবনা কিরম যেন মিশে যাচ্ছে এবং চলে আসছে মন্তাজের মতন ভীষণ সিনেমা। না আমার এটা আমার মনে হয়েছে, মানে এইটা আমার হিয়ার কবিতার সম্পর্কে যে একটা অদ্ভুত কিছু অ্যাগনি আছে। এবং আমি একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেই আমরা যখন প্রথম দিকের লেখা এবং পরের লেখা করি, তখন অনেকে যে লেখক তার ব্যক্তিগত কিছু ভাবনা, যে এই লেখাগুলো কি হয়েছিল, এই লেখাগুলো আরো ভালো হলো। আবার অনেকের মনে হয় না, আমার প্রত্যেকটা লেখাই আমার কাছে ইকুয়ালি ভ্যালুয়েবল। তোমার কি? লেখা হয়ে যাওয়ার পর তো আমার মনে হয় প্রত্যেকটা লেখাই ইকুয়ালি ট্র্যাশ। যেটা ঘটনা, সকলেই নিজেদের এই যাপন অনেক কিছু বলছে। প্রথমত আমার কোনো যাপন ছিল না, যদি কবি জন্ম নিয়ে কথা বলতে হয়। বিশেষ করে সুমন যাদের কথা বলছিল, যখন স্কুলের 9, 10, 11, 12 এরকম সময় কবিতা পড়তে শুরু করি, যেগুলো বাধ্যতামূলকভাবে নাম শুনেছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী। তারপর আমার মনে আছে উড়ন্ত সব জোকার বইটা প্রায় বিস্ফোরণের মতো এসেছিল আমাদের হাতে, এবং তার সাথে হৃদয় অবাধ্যমে। এবং হৃদয় অবাধ্যমে পড়ার আগে আমি অর্ধেক জীবন পড়েছিলাম, এবং সেখান থেকে একটা ওই যে জীবনটা ভীষণ টেনেছিল আমাকে, যে মধ্যরাতে কলকাতা শাসন করে 4 যুবক। আমার কিন্তু মুশকিলটা হয়েছিল ওই তালিকায় কোনো যুবতী ছিল না। আমারও ইকুয়ালি সেই জিনিসগুলো করার ভয়ঙ্কর রকমের ইচ্ছে ছিল, মানে কেনই বা মধ্যরাতে কলকাতা শাসন করা যাবে না, এখনও যাচ্ছে না, কদিন আগে নামতে হলো। কিন্তু যা হোক, তো সেখান থেকে একদিন ছাদে বসে আড্ডা মারতে মারতে স্কুলেরই বন্ধুদের, চল পত্রিকা করবি, এখান থেকে পত্রিকা শুরু। এবং মন্দাক্রান্তার কবিতা পড়ে আমার প্রথম মনে হয়েছিল এই তো আমার কথা কেউ বলছে, কারণ তখন আমার বয়স 18ও নয়, এবং তখন জীবনে প্রেম ছাড়া আর তো কিছু নেই। অল্প বিস্তর বিপ্লব, সেটাও খুব রোম্যান্টিক একটা জায়গা থেকে।
এবং আমরা যখন পত্রিকা করলাম আমরা জানতামও না যে লিটল ম্যাগাজিনের আন্দোলন কিভাবে চলছে। আমরা বিচ্ছিন্নভাবে নিজেদের মতো একটা পত্রিকা করতাম, চিনতাম যারা করছে, ওই হুডিনির তাবু বা কিছু আমি দূর থেকে দেখতাম, হিংসে হতো, আমার মনে হতো কিছু একটা ওদের মধ্যে আছে, আমরা যেটা মিস করে যাচ্ছি। এবং সত্যিই তাই, আমরা বাচ্চাদের মতো লিখতাম, আমাদের বয়সীরা আমাদের থেকে অনেক পরিণত ভাষায় লিখত। এবং তারপর যখন মনে হলো যে এই কবিতাগুলো অক্ষম অনুকরণের মতো শোনাচ্ছে, আমার অন্তত তখন মনে হয়েছিল, তখন আমি লেখাপত্র ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে সেটা একটা খুব ভালো সিদ্ধান্ত ছিল। তারপর যেটা হলো যে আমার পড়ার পরিধিটা হঠাৎ করে খুব বেড়ে গেল, বাংলা বইয়ের বাইরে বিশ্ব সাহিত্যে বেড়ে গেল, দেখার পরিধি অনেক বেড়ে গেল, আমি সিনেমা অনেক বেশি দেখছিলাম। তারপর একটা সময় মানে প্রথম বইটা যখন লেখা তখন কলেজ জীবনে ওই ক্যাম্পাসের আড্ডায় আমি দেখলাম হয় গিটার বাজাতে হয় নইলে কবিতা লিখতে হয়। তো গিটারটা হচ্ছিল না, কবিতাটা তো ওই 4 বছর বয়স থেকে লিখি। আর তখনও হোয়াটসঅ্যাপ আসেনি, SMS-এ পাঠানো যাবে, মুখস্থ বলা যাবে, এই ধরনের লাইনই লিখতে হতো, যেটা যখন কাজে লাগে আর কি। তো তখন কবিতা ভালো সার্ভিস দিয়েছে সেই কবিতাগুলো, তারপর আর প্রয়োজন হয়নি। কিন্তু তারপর অনেক বয়স বাড়ার পরে হঠাৎ করে যখন আমি আবার 17-18-তে হঠাৎ করে এমনি মনে হলো আচ্ছা লিখি, তখন আমি দেখলাম যে অন্যরকম লেখা, সৌভাগ্যবশত আগের মতো নয়। কিন্তু সেটাও আবার প্রতিনিয়ত বদলাতে থাকে। আমার কিছু বক্তব্য আমার মনে হয় যে এইভাবে বলা উচিত, সেটা লেখা হয়ে যায়, সেটা এক ধরনের ক্যাথারসিস হয়ে যাওয়ার পর আমার মনে হয় শেষ, এবার অন্য কিছু বলতে হবে। আর শেষ বইটা লেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কবিতা লিখবো না। তার কারণও এইটা যে আমার আর কবিতায় কিছু বলার নেই, এই মুহূর্তে নেই, এই মুহূর্তে নেই আর। জয়দেব বসুর ইনফ্লুয়েন্স কোনো একটা ধরনের ছন্দ বা লেখা কিন্তু ইনফ্লুয়েন্স না। ওর লেখায় হয়তো জয়দেব বসুর কিছু উচ্চারণের ছায়া আছে মাত্র, কিন্তু আমি ওই হিসেবে ওই 8 জন বা ওর যে ইমেজারি গুলো পরপর কি করতে চাইছে সম্পূর্ণ স্বতন্ত্র। জয়দেব বসুর স্পন্টেনিটি আর কি, স্পন্টেনিয়াসলি ড্রপ ইন করা, ওই স্বতন্ত্র সেটাই আছে। বলা যায় না ইনফ্লুয়েন্স আমি সেই অর্থে বলি, কিন্তু ওই একটা ওই সময় কাজ করে না যে কিছু লেখা জানি না আমি বলছি তোমার বইয়ের পরেও তুমি কিছু লেখা বিক্ষিপ্তভাবে ফেসবুকে দিয়েছো। হ্যাঁ মাঝে মধ্যেই, সেগুলো তো তোমার নতুন লেখাই। লেখা তো মাঝে মধ্যেই ফেসবুকে দিই, মানে আমি ফেসবুকে না লিখলে আমি যে লিখতে আবার পারি এই কনফিডেন্সটাই আমার আসতো না। কবিতা নয়, আমি গদ্য লেখা শুরু করেছিলাম, টুকরো টুকরো ছোট গদ্য, এবং সেগুলো পড়ে দেখলাম সবাই বলতে শুরু করছে কি দারুণ লেখা, কি দারুণ লেখা, বই করছিস না কেন? আচ্ছা তাহলে এভাবেও হয়। তো লেখা চলছে, গদ্য লিখছি, কবিতা লিখছি না। আমি কবিতা গদ্য হ্যাঁ হ্যাঁ আমার সবসময় মনে হয়, আমি বলি লেখা। কয়েকটা বিষয় আমি নিশ্চিত থাকি যে হ্যাঁ এইটা কবিতাই, কয়েকটার বিষয় আমি নিশ্চিত থাকি যে এইটা গদ্যই, কিন্তু মাঝের যে গোটা জায়গাটা সেটা আমার মনে হয় একটু ভাষাই থাকুক না। বেশি শনাক্তকরণ করার চেষ্টা করতে গিয়ে দিনের শেষে আমরা কেউই কিছু পাবো না, কারণ যেটা নিয়ে আমার লেখাটা, যে পুরো শনাক্তকরণ কোনোদিনও সম্ভব নয়। তাহলে তার থেকে কামুর মতো বলা ভাবো, উই মাস্ট ইমাজিন সিসিফাস হ্যাপি। এখন বেশ কিছু যেহেতু ফেসবুকেও দেয়, সুতরাং একটা ধারাবাহিকভাবে মোটামুটি যে লেখাগুলো লিখছে সেটা চোখে পড়ছে এবং ভালো লাগছে। একটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আজকের সময় দাঁড়িয়ে সারা পৃথিবীতেই কবিতা, ঠিক এই দুটো ইনভার্টেড কমার মধ্যে ওই জিনিসটা নেই, কোথাওই নেই। যে প্রসঙ্গটা বোধহয় সুমন তুল্য কিছুক্ষণ আগে, যে একজন তাকে প্রশ্ন করেছিল যে কবিতা লেখা হয় এখনও, ঠিক এই কথাটা আমাকে বলেছিলেন হচ্ছে পুষ্কর দাশগুপ্ত, যে ভাই তোমাদের এখানেই কবিতে টপতে লেখা হয়, ও ফ্রান্সে কোথাও হয় না ভাই, ঠিক আছে, ওরা কবিতা বহুদিন আগে চলে গেছে, ওরা কবিতার থেকে চলে গেছে গানে। কবিতা জিনিসটা কিন্তু চলে গেছে মিউজিকে, এবং যে ওখানের যে গানগুলো তৈরি হয় সেগুলো কিন্তু মূলত কবিতায়, কিন্তু ওরা অন্যরকমভাবে গান করে ব্যাপারটায়। তো যেটা আমার কাছে এখন ইন্টারেস্টিং লাগে হিয়ার লেখার মধ্যে, সেটা হচ্ছে হিয়া একটা অদ্ভুত ধরনের
কি বলবো, সংমিশ্রণ বলা যেতে পারে বাংলায়, কিন্তু আমি এটাকে অ্যামালগামেশন বলছি। এই কারণে বলছি, মানে দুটো আলাদা মেটাল। ওটা মানে অদ্ভুতভাবে একটা গদ্য ব্যবহার করছে, যে গদ্যটাও আবার ভয়ঙ্কর রকমের, অনেক জায়গাতেই তথ্যবহুল, অনেক জায়গাতেই ওর পড়া, ঠিক আছে, মতো করে চেষ্টা করছেন। আর সেটা যদি হয় তাহলে আগামী দিনের বাংলা কবিতার ভবিষ্যৎ উজ্জ্বল বলেই আমার নিজের ধারণা। তো সেটুকুই বলবার। থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে মানে মানে যতগুলো আমি শুনলাম, সেখানে একটা জিনিস খুব ভীষণভাবে স্পষ্ট, সেটা হচ্ছে যে আমার মনে হলো যে মিছিলকে যদি কেউ কোনো দিন এমন একটা সময় আসে যেখানে আর কোনো ভিজুয়ালস নেই, ওর লেখা পড়লে বোঝা যাবে যে ওই সময়টা কীরকম ছিল, বা যদি তার ভিজুয়াল বানাতে হয় তাহলে এটা ব্যাকড্রপ হিসেবে রাখা যাবে আরামসে, এবং সেটা খুব একটা বিচ্যুতও হবে না ওই অরিজিনাল ভিজুয়ালস থেকে। সো সেটা আমার কাছে ভীষণভাবে একটা ইন্টারেস্টিং এলিমেন্ট বলে মনে হলো। তারপর আরও তো পরে মানে হয়তো আরও অনেক কথা পরে বলা যাবে, আর আপাতত এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। চলছে ওই গোটা জিনিসটা পড়ার মতোই ট্রান্সটা থাকে, এত দ্রুত পড়ে যে মাঝখানে একবার বলবো, হ্যাঁ মানে যেভাবে ওর নিজের প্রবলেম হবে বলে বললাম, ওটাই ওর হৃদয়। এবার মুশকিলটা হলো এটা খুব সচেষ্ট ভাবে ছিল যে আমি ছেদ, জ্যোতি, গ্যাপ, নিঃশ্বাস দিতে দেব না, নেই তো। হ্যাঁ এবার পড়তে গেলে মুশকিল হয়। দেখলাম এখন ওটা রয়েছে নেই, এবং আমার মনে হয় সেটা এলিমেন্টটা অ্যাড করছে। হ্যাঁ আমার ক্ষেত্রে রেদার আমি খুব মানে আমি জানি না কেমন হবে ওগুলো পড়তে বসলে, মানে টেক্সচুয়াল আমি হয়তো আলটিমেটলি ওর লেখাটা যখন নিয়ে আমি নিজে পড়বো তখন হয়তো আমি চেষ্টা করবো যেমন ভাবে পড়েছি ধরা, কারণ একটা ওই এক্সাসপিরেশনের ব্যাপার রয়েছে। তো মানে আমরা যে মানে এই কবিতাটা পড়লে যে একটা ভেতরে একটা এক্সাসপিরেটেড হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার, মানে যেটা ওর পড়াতে হচ্ছে সেই ফিলটা কবিতাটার মধ্যেও রয়েছে, মানে কন্টেন্টেও রয়েছে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে দুটো কথা ব্যবহার করলো, সেটা হচ্ছে যে ক্যাথারসিস আর ক্রিয়েশন, মানে কবিতার একটা ফর্ম অফ তো পয়েন্ট অফ একটা তো এই জায়গা থাকে যেটা আমি ক্রিয়েট করছি কিছু, মানে এটা আর্টিস্টিক ফোরাম তো একটা আলটিমেটলি, বা আর্টিস্টিক ইনস্ট্রুমেন্ট তো, সুতরাং কিছু একটা ক্রিয়েটও করতে হবে, সেই এলিমেন্টটা সবসময় থাকে। যতই আমি মানে একদম মিছিলের কবিতায় লিখবো বা যা খুশি লিখবো মনে করি। আরেকটা হচ্ছে ক্যাথারসিসটা একটা অন্যরকম দাবি করে, বা তার একটা অন্যরকম রেজোনেন্স আছে। তো এই দুটো কি এক, বা না এই দুটো মানে কনসাসলি বললে না কিভাবে আসছে এই দুটো কনসেপ্ট, মানে আমার কাছে এই দুটো আলাদা কনসেপ্ট হিসেবে আসছে। আমার কাছে মনে হয়েছে আইডিয়াল সিচুয়েশনে দুটো এক হওয়া উচিত। যেগুলোতে আমার এক হয় আমি খুব খুশি হই, অনেকগুলোতেই হয় না, যেখানে ক্রিয়েশন আলাদা, ক্যাথারসিস নেই। এবার আমার সৌভাগ্য যে আমার এই ক্রিয়েশন আর ক্যাথারসিসকে আমি কোথাও না কোথাও মেলাতে পারি বলে আমার মনে হয়, যাতে আমি এই আমাদের নিঃসঙ্গ সময়, এলিয়েনেশন ইত্যাদির মধ্যে আমি একটু নিজের জন্য হাঁপ ছাড়ার একটা জায়গা পেতে পারি। আমার মনে হয় কবিতাটা আমি অন্যের থেকে অনেক বেশি আমার নিজের জন্য লিখি, ক্রিয়েশন পার্টটার থেকে ক্যাথারসিস পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। ক্যাথারসিসের বেসিক জায়গা যেটা, সেটা হচ্ছে দর্শকের জায়গা থেকে, মানে কথা যোগ করি ওটা বাইরে থাকে বেশিরভাগ সময়। একটা প্রশ্ন ছিল, কথা শুনতে শুনতে তোমার কথা শুনতে, অনির্বাণের কথা শুনতে শুনতেও মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ক্যাথারসিস, অনির্বাণও বললো ক্যাথারসিসের কথা, হিয়াও বললো ক্যাথারসিসের কথা। ক্যাথারসিসের কথা যদি বলি তাহলে প্রশ্নটা আমার যেটা প্রথমেই জাগলো সেটা হচ্ছে কার ক্যাথারটিক এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, কবির নাকি যে কবিতাটা পাঠ করলো বা শুনছে তার? কারণ ক্যাথারসিস দুটো জায়গাতেই কাজ করতে পারে, একজন যে লিখছে তার ক্ষেত্রে, আর একজন যে যখন পড়ছে, যেখানে লেখক অনুপস্থিত, কবি নেই কিন্তু কবিতাটা সে পড়ছে, তার ক্ষেত্রেও হতে পারে। এবারে এখানে আরেকটাই প্রশ্ন, যেহেতু ক্যাথারসিসের কথাই বললো, তখন আমি আবার কিন্তু মাইমেসিসের কথায় চলে আসবো, যে ফ্যাকাল্টিটা কি, মানে মাইমেটিক ফ্যাকাল্টি কতটা কাজ করেছে, কতটা আমার যে রিয়েলিটি চারপাশের বাস্তব সেটা কি আমার লেখার মধ্যে দিয়ে ধরা পড়ছে? এটা কি এরকম যে ব্যাপারটা আমার বাস্তবটাকে আমি ধরেছি বলে অন্য আরেকজন যে শুনছে তার মধ্যে দিয়ে ওটা পৌঁছলো তার কাছে, এবং সে একটা ক্যাথারটিক এক্সপিরিয়েন্স হলো তার, ব্যাপারটা কি তাই?
বোধ হয় তা নয়, কারণ কবিতার ক্ষেত্রে সেটা ঘটে না। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ওই প্ল্যাটফর্মটা মানে মাইমেসিস তো অবশ্যই আছে, ঠিক আছে, চারপাশ থেকে সেটাকেই আমি কপি করছি বা সেটাকেই আমি দেখাচ্ছি, আবার একই সঙ্গে তার থেকে উত্তরণও ঘটছে কোথাও না কোথাও, যেখানে অন্য আর একটা ফ্যাক্টর কিছু একটা কাজ করে। তো সেই জন্য ক্যাথারসিস কখনো হয় না, এটাই বোধহয় সত্যি। এর বাইরে বোধহয় খুব বিশদে কিছু বলা যায় না, এটাকে আরও ভেতরে ডিপে যাওয়া যায় না। যে ধরনের লেখাও লিখছে এবং যেভাবে সেটা এক্সপ্রেস করছে, সেই জায়গা থেকে হয়তো সি ক্যান অ্যাফোর্ড দি ওয়ার্ড ক্যাথারসিস। আই কান্ট, মানে ক্যাথারসিসকে ধরতেও হবে, মানে কেউ যদি ক্রিয়েশন হ্যাঁ বিশেষ করে এই বইয়ের ক্ষেত্রে এমনই ঘোরের মধ্যে লেখা যে যখন আমি লিখছি তখন আমি জানিও না যে আমার পরের লাইনটা কি হবে, অনেক সময় পরের শব্দটা কি হবে আমি সচেতনভাবে মাথায় আসছে না। ফলত এই যে কবির ক্যাথারসিস না পাঠকের ক্যাথারসিস হয়তো একসাথে দুটোই, কারণ কবিতাটা সম্পূর্ণরূপে আমার সামনে যখন আসছে সেটা পাতায় এবং সেটাকে আমি পড়ছি এবং আমি বুঝতে পারছি যে আমি এই জিনিসটা আমার ভেতর থেকে উগরে দিলাম জাস্ট, সেটাই। অনুভবের যে পরিসরটা সেটা আসলে এত বড় এবং কে কতটা নিতে পারে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত। আচ্ছা ঠিক আছে, তাই করছি তবে। আচ্ছা এবার কি আমরা না আমরা ক্লোজ করবো হয়তো, কারণ অনিমিকও বলছে, প্রশান্তও বলছে যে পরের দিন মানে আমাদের আরেক মানে টাইমটা নিয়ে যেহেতু মানে দুজন যেহেতু বাকি, আমাদের 10-10-এর দ্বিতীয় পর্বের এই মুহূর্তে আমরা এটাকে বিরতিই বলছি, আজকের মতন বিরতি। কারণ আমাদের এই যে চলমান যে ওয়ার্কশপ, সেই চলমান ওয়ার্কশপের যে সময়ের যে ব্যাপারটা রয়েছে, সেই সময়ে 3 জনের কবিতা আমরা যেমন শুনেছি তেমনি একটি বিস্তারিত আলোচনাও করেছি, এবং তার ফলে আমাদের যেটা মনে হচ্ছে যে বাকি 2 জন তাদের জন্য আরও একটু বেশি সময় দিতে হবে। এবং সেই সময়টা আমরা যেহেতু এটা আমরা চলমান বলছি, আমরা পরের আবার মানে এই দ্বিতীয় পর্বেরই যদি এভাবে দেখি যে এ ওটা বি সেকশন, মানে সেই সেকশন হিসেবে আমরা ফিরে আসবো আরেকবার, যেখানে আমাদের সঙ্গে আমাদের এবারের আর 2 জন কবি যারা ছিলেন অনিমিক এবং প্রশান্ত থাকবে। তো আমাদের এটাই হচ্ছে, আমরা গতবারও সেটাই এরকমভাবেই দেখেছিলাম যে আমরা ওয়ার্কশপ করতে করতে বা এই জিনিসটা করতে করতে শিখছি, কারণ আমরা এটা একটা মডেল যেমন, কিন্তু এটা আমাদের কোনো প্রি প্ল্যান্ড ওয়েতে আমরা কিছু করি না। আমরা একটা কবিতা নিয়ে কথাবার্তা, আড্ডা, আলোচনা, কবিতা পড়া, সেই যাপনটাকেই নানান রকমভাবে হ্যাঁ সেটাকে ভিডিও ডকুমেন্টেশন করছি, কিন্তু তার মানে এই নয় যে আমাদেরকে একদম 5 জনকে ডেকেছি মানে 5 জনই পড়বেন এবং কবিরাই এখানে বললেন যে আজকে নয় আমরা পরের দিন করব। তো এইভাবেই চলতে থাকবে, কারণ এই চলমান কবিতা আসলে আমাদের ওই পুরনো যাপন, কবিতা যাপনেরই একটা এক্সটেনশন, সেটারই ভিডিওগ্রাফি হচ্ছে, সেটাই করছি। তো সেই হিসেবে এই পর্বে আমি এটাকে বিরতি বলছি, এটা শেষ নয়, আমরা পরে আবার ফিরে আসছি বাকি 2 জনের কবিতা নিয়ে। এবারে সর্বজিৎ দা এবার 2টি কথা বলবে। খুব ছোট্ট করে বলছি, শুভ যেটা বললো সেটার সঙ্গে আমি এবং বাকিরা সকলেই আমরা সহমত হয়েছি। অনুষ্ঠানটার আয়োজনটা করা হয়েছিল অবশ্যই 5 জনকে নিয়ে, কিন্তু যেভাবে তথাকথিত 5 জনকে নিয়েই পড়া হবে এবং 5 জনকে একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ রেখে প্রোগ্রামটা শেষ করে দেওয়া হবে, অনুষ্ঠান শেষ হবে, সেটা করা গেল না। কেন গেল না? 2টো কারণে। 1 নম্বর হচ্ছে আমরা বলেছিলাম কবিতা পড়া হবে এবং কবিতা নিয়ে চর্চা করা হবে, আমরা আলোচনায় যাব। এবারের অনুষ্ঠানের বিশেষত্ব, এবারের আয়োজনটার বিশেষত্ব দেখা গেল করতে গিয়ে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কবিতা পাঠ তো হলোই, তার সঙ্গে বাকি সকলেই স্বতঃপ্রণোদিতভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রচুর আলোচনাও করলো, এবং যেখান থেকে আমরা সবাই মানে এখানে যারা যারা উপস্থিত ছিলেন, আশা করি আপনারা যারা পরবর্তীকালে দেখবেন তারাও কিছুটা এর থেকে সুফলই পাবেন, যে প্রচুর নতুন আইডিয়াস, প্রচুর নতুন ভাবনা, প্রচুর নতুন দিক বেরিয়ে আসলো, যে বেরিয়ে আসাগুলো হয়তো আমরা একা একা চিন্তা করলে ভাবলে হয়তো পেতাম না। এবার সেই জায়গায় 5 জনেই পড়লো এবং তারপরে ব্যাপারটা অনুষ্ঠানটা শেষ হলো ঠিক সময় মতো, সেটা করা হয়তো যেতে পারতো, কিন্তু আমরা আজকে সেটা করাটা সম্ভব হলো না আরেকটা কারণে, যে এই জায়গাটাকে আমরা মানে ছাড় দিলাম, আমরা ছেড়ে দিলাম যে হ্যাঁ এই জায়গাটা চলুক, কারণ কবিতা এবং কবিতা নিয়ে আলোচনা এবং জীবন নিয়ে আলোচনা এই সব কিছু যেন নিয়ে এই আয়োজনটা হয়, এবং 10-10-এর যে অনুষ্ঠানটা, যে আয়োজনটা, সেটা চলতে থাকবে, তাহলে এটা কোথাও শেষ হবে না আশা রাখা যায়। ধন্যবাদ, শুভরাত্রি।